এমপি আনার হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধু শাহিনের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড, বলছে ডিবি। তদন্তের আগে আনারকে অপরাধী বানাচ্ছে সংবাদ মাধ্যম, অভিযোগ কাদেরের। রহস্য উদ্ঘাটনে দুদেশ একসাথে কাজ করছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ৬ ক্যাটাগরিতে ২০ প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার। মানসম্পন্ন পণ্য উৎপাদন ও নতুন বাজার সৃষ্টির তাগিদ। এবং প্রবাস যাত্রায় বাংলাদেশিদের পদে পদে ভোগান্তি, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে হয়রানির অভিযোগ, বিশেষজ্ঞদের উদ্বেগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে, যে কোনো সময় ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাংসদ আজিমকে এমনভাবে হত্যার পর গুম করা হয় যেন কেউ তাকে খুঁজে না পায়। আনারের বন্ধু শাহিনের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেন আমানুল্লাহ ওরফে শিমুল ও তার সহযোগীরা। হয়েছে হানি ট্র্যাপিংয়ের ব্যবহারও। আরও জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। স্নায়ু রোগের চিকিৎসা করাতে গিয়ে ভারতে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম আনার। সেখানে তার বন্ধু গোপাল স্থানীয় থানায় নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। অন্যদিকে ঢাকায় গোয়েন্দা পুলিশের দ্বারস্থ হন আনারের মেয়ে। এর কদিন পরে খবর আসে কলকাতায় তার দেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে কোনো ভারতীয় জড়িত থাকার প্রমাণ এখনো পাওয়া যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দারা কাজ করছে। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। এদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, এমপি আজিমকে খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন আখতারুজ্জামান শাহিন, আর ঢাকায় বসেই নেওয়া হয় পরিকল্পনা। যে এখানে যে মাস্টারমাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। তিনি জানান, গোয়েন্দা পুলিশ এখন অবধি 3 জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে প্রধান সন্দেহভাজন আমানুল্লাহ ওরফে শিমুল নামে খুলনার এক চরমপন্থী নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে। কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, সেখানে সবার আগে শাহিন, তার বান্ধবী সিলিস্তি এবং আমানুল্লাহ উঠেছিলেন বলেও জানান ডিবি প্রধান। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। বিভিন্ন সময় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে 21টি মামলা হয়েছিল। অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মতো অভিযোগ ছিল এসব মামলায়। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড এবং কিভাবে দেহাবশেষ থেকে তার পরিচয় মিলল, সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি মন্ত্রী কিংবা পুলিশ। তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম হব। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। কলকাতায় নিহত সংসদ সদস্য ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ঘটনা তদন্তের আগে ভারতীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে তাকে অপরাধী বানাচ্ছে দেশীয় সংবাদ মাধ্যম। একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ভারতে আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দুই দেশ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আনারুল আজিম 3 বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে দেশীয় গণমাধ্যমগুলো কেন আগে অনুসন্ধানে রিপোর্ট করেনি এমন প্রশ্নও রাখেন কাদের। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনার তো এই দেশের নাগরিক, সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে দেশের নৌপথে নিহত সকল শহীদ স্মরণে 23 মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে ঢাকা নদী সম্মেলন 2024 প্রস্তুতি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সংসদ সদস্য আনারুল আজিমের হত্যার বিষয়টি তদন্তাধীন আছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। শীঘ্রই হত্যা রহস্যজট খুলবে বলেও জানান হাসান মাহমুদ। যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুন হওয়ার খবরে আজও নির্বাচনী এলাকা ঝিনাইদহ 4 আসনে স্তব্ধতা নেমে এসেছে। খবরটি জানার পর কালীগঞ্জ শহরের ভূষণ হাই স্কুল রোডে তার নিজ বাড়ির সামনে জড়ো হন আওয়ামী লীগ নেতাকর্মী, নিকট আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন এছাড়া হত্যায় নারীসহ 6 জন অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। আনার এর বন্ধু শাহিন ব্যবসায়িক পার্টনার, হুন্ডি, স্বর্ণ চোরাচালান ব্যবসা সহ অবৈধ সম্পদের মালিক। এদিকে আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবি করেছেন তার পরিবার ও স্থানীয়রা। আমরা একদম ছয় সম্পন্ন পূর্ণ তদন্ত চাই আর তার ডাইরেক্ট ফাঁসি চাই। আমরা এইটাই মনে করেন যে চাই। আমার কাছে 4 নম্বর আসামি আছে পুরো মার্ডারে। আর এমপি ঘুম পাজ্জার ছিল আসলে কিলার, পাকা বুঝতে কিলারে ফাঁসি চাই। আমি জানতে চাই আমার ভাইকে মারলে কি জন্য, কি প্রতিবাদ, কি অন্যায় ছিল, তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। 6 ক্যাটাগরিতে 20 প্রতিষ্ঠানকে দেয়া হলো রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার। পদক প্রদান অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার। শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং নতুন বাজার সৃষ্টি করা। অনুষ্ঠানে ব্যবসা বান্ধব নীতি কাঠামো তৈরির তাগিদ দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ভ্যাট ট্যাক্সের হয়রানিতে বিপাকে তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। উদ্যোক্তাদের উৎসাহ দিতে 2014 সাল থেকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দিচ্ছে সরকার। 2021 সালের জন্য এ সম্মাননা পায় দেশের 20 প্রতিষ্ঠান। বৃহৎ শিল্পে 6টি, মাঝারিতে 3টি, ক্ষুদ্র শিল্পে 4টি, মাইক্রো ও কুটির শিল্পে 3টি করে এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পায় 1টি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, এনবিআর এবং কাস্টমসের হয়রানিতে দিশেহারা ব্যবসায়ীরা। এক্ষেত্রে সরকারের পদক্ষেপ দরকার। আমাদের কাস্টমে যখন মাল আসে তখন আমাদের মাল 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হবে। যদি এখানে অটোমেশন হয় তাহলে ব্যবসায়ীরা তার ব্যবসাটা সুন্দর করে করতে পারবে। কৃষি খাতে আরও বেশি বিনিয়োগ করতে ব্যবসায়ীদের তাগিদ দেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কৃষিখাতে বেশি করে বিনিয়োগ করুন। আম, আলু, আনারস, কলা, তরমুজ সহ বিভিন্ন পণ্যের কৃষি পণ্যের প্রক্রিয়াতে এগিয়ে আসুন। আর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। গেল 15 বছরে তা নিশ্চিত হয়েছে। আপনারা বলছেন ভ্যাট ট্যাক্স সহ অনেক কিছু আছে, আমাদের বাজেট আছে। আমরা সরকার চিন্তা করছি আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, আপনাদের উপর চাপ যাতে কম হয়, আমরা রিকমেন্ড করছি। কোয়ালিটি সেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই যে আস্থার ব্যাপারটা ভোক্তাদের, সেটাকে কিন্তু আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার খুঁজতে বিনিয়োগকারীদের আহ্বান জানান মন্ত্রী। বিশ্ব বাজারে আমাদেরকে কমেন্ট করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত হয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ নিহতদের প্রতি শোক জানাতে দুপুরে গুলশানের ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের পক্ষে শোক প্রকাশ করেন তিনি। পরে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ঘটনায় মৃত্যু গভীর বেদনাদায়ক। এই দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাভিভূত। তিনি বলেন, যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ ও জনপ্রিয় রাষ্ট্রনায়কের এমন চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের অপূরণীয় ক্ষতি। ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি। দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন রিজভী। বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য প্রকৃত চিত্র নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পুনঃ তফসিল, অপলোপন ও অর্থঋণ আদালতের হিসাব যোগ করলে দুর্দশাগ্রস্ত ঋণ 5.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানায় সংস্থাটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সংলাপে মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় দেশের ব্যাংকিং খাতের নানা অব্যবস্থাপনা ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বক্তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের খবরে। ভাগ্য বদলের ইচ্ছায় চাকরি বা অভিবাসনের আশায় প্রতি বছর অসংখ্য বাংলাদেশি বিদেশে পাড়ি জমান। এক্ষেত্রে বিদেশগামীদের অন্যতম পছন্দ মধ্যপ্রাচ্য। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও প্রবাস যাত্রায় পদে পদে হয়রানির শিকার হচ্ছেন তারা। স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। কাজী এহসান বিন দিদারের বিশেষ প্রতিবেদন। আমার সবকিছু ওকে, এখন বলতে আবার 21 তারিখে আসার জন্য। এভাবে ঘন্টার পর ঘন্টা রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন ময়জউদ্দিন। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানান কাতারে যেতে চান তিনি, এজন্য সকল কাজও সম্পন্ন করেছেন। কিন্তু বাদ সেধেছে কাতারের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এখন অবধি শুধু মেডিকেল টেস্টের জন্যই তাকে 15 বার আসতে হয়েছে এখানে, আর প্রতিবার দিতে হয়েছে $137 ফি। এক একজনের এক একটা দোষ ধরে রক্ত পরীক্ষা করে 4 বার 5 বার, আজকে এক্সরে করে যে মনে 10 বার, এইভাবে হরানি করে বা টাকা নিব। ক্যামেরায় তাকে কথা বলতে দেখে আরো অনেকেই মুখ খোলেন। 17-18 বার, আমিও আইছি এ পর্যন্ত না হলে 10-12 বার। জানান তারাও একই হয়রানির শিকার। বিভিন্ন অজুহাতে তাদের থেকেও বারবার আদায় করা হচ্ছে মেডিকেল টেস্ট ফি। $137 এত টাকা খরচ হয়, মানুষের বারবার আসতে হয় মেডিকেল টেস্টের জন্য, একবার দুবারই আনা। একই সঙ্গে বেশ ভোগান্তিতে পড়তে দেখা গেছে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে আসা স্বজনদেরও। কোনো ধরনের বসার ব্যবস্থা না থাকায় অগত্যা বিরূপ আবহাওয়ার মধ্যেও তাদের রাস্তায়, ভবনের পাশে ফুটপাতে অপেক্ষায় থাকতে দেখা গেছে। কি করার, আর তো জায়গা না, এখানেই বসতে হবে। গরমের ভিতরে অশান্তি, একটা কষ্ট হইলেও ছেলের অপেক্ষায় আছি। এটা তো সমস্যা, একজনের সাথে তো একজন আসতেই পারে। এটা ভিতরে একটা সিস্টেম করবে না বসার মতো। ভিডিও ভাই,
গণমাধ্যমের উপস্থিতির কারণে নিচে হট্টগোল দেখে 12 তলায় কাতারের ভিসা অ্যাপ্লিকেশন ও মেডিকেল সেন্টার থেকে নিচে নেমে আসেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভিডিও চিত্র ধারণ না করার অনুরোধ জানিয়ে অস্বীকার করেন সকল অভিযোগ। কাতার মিনিস্ট্রি থেকে যখন রিকোয়ারমেন্টটা আসে, আমরা যখন পাই তখনই আমরা ওনাদের অ্যাপ্লিকেন্টে আমরা কাজটা করি। সো কেন আসতে হচ্ছে, সত্যি কথা বলতে কি এখন যদি আমি সঠিকভাবে বলি, এইটা হলো কি যে রিকোয়ারমেন্ট আসলে কাতার হেলথ মিনিস্ট্রি থেকে আসছে, ওনারা যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে সেই অনুযায়ী একজন অ্যাপ্লিকেন্টকে আসতে হচ্ছে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে সঠিক মনিটরিংয়ের অভাব এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সরলতা সুযোগ নিয়ে এই ধরনের অব্যবস্থাপনা চলছে। কোন চাহিদা রয়েছে বিদেশি যাওয়ার জন্য, এক ধরনের সীমাহীন চাহিদা, এটার সুযোগ নিয়ে এক ধরনের প্রতারক চক্র বাংলাদেশের বেশ মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের প্রতারণাটাকে স্বাভাবিকতায় রূপান্তর করেছে। বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের অনেককেই জীবন বা সম্পদ বাজি রেখে বিদেশ পাড়ি জমাতে হয়। তারা দেশ থেকে শুরু করে নানান পর্যায়ে নানান ধরনের শোষণ, বঞ্চনা, প্রতারণা, লাঞ্ছনা ও হয়রানির শিকার হন। তাই অভিবাসন ও অভিবাসীদের সেবার ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। কাজী ইহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য প্রকৃত চিত্র নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পুনঃ তফসিল, অবলোপন ও অর্থ ঋণ আদালতের হিসাব যোগ করলে দুর্দশাগ্রস্ত ঋণ 5.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও জানায় সংস্থাটি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সংলাপে এই মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় দেশের ব্যাংকিং খাতের নানা অব্যবস্থাপনা ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন বক্তারা। আরও জানাচ্ছেন উবায়দুল হক মারুফ। সিপিডি আয়োজিত অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপনায় জানানো হয় 2011-12 অর্থ বছরে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 42,725 কোটি টাকা। গত 10 বছরে তা বেড়ে হয়েছে 1,45,063 কোটি টাকা। সভাপতির বক্তব্যে সিপিডি ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, তথ্যের জন্য আমরা মিডিয়ার উপরে নির্ভর করতাম, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে ভুল নীতি গৃহীত হওয়ার শঙ্কার কথাও জানান তিনি। বিনিয়োগ, প্রবৃদ্ধি, বন্টন থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সবকিছুর জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ, এখানে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে। মালিকানা বদলের পর থেকে ইসলামী ধারার ব্যাংকগুলো আর্থিক সংকটে রয়েছে দাবি করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ব্যাপক অনিয়মের কারণে মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সংকল্প এবং নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই খাতটাকে পুনরুদ্ধার করা, এই খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না। জুন 2021-এ যেটা ছিল 37%, সেটা এখন ফেব্রুয়ারি 2024-এ এসে দাঁড়িয়েছে 52%। সভায় বাংলাদেশ ব্যাংকের সংশোধনী বিল 2003 অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বহাল রাখার সুপারিশ করেছে সিপিডি। তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় নৌপথে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানান, ঈদের সময় 11 দিন বাল্কহেড চলাচল এবং 7 দিন পশু ও পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চ সহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সভা এসব কথা বলেন তিনি। ঈদে কয়েকটি স্থানে ফেরি বৃদ্ধি করার আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজধানীর মুগদা-মান্দা সড়কে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত 23 এপ্রিল উচ্চ আদালত এতে স্থগিতাদেশ দিলেও অমান্য করেই স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলছেন, আইন মেনেই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এমদাদুল হক খানের আরেকটি রিপোর্ট। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ চলছে। এতে স্থানীয় অনেকের বাড়িঘর ভাঙা পড়লেও তাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি ডিএসসিসি। এ নিয়ে হাইকোর্টে রিট করলে আদালত উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। হাইকোর্টে রিটকারী স্থানীয় বাসিন্দা মাহবুব রহমান বলেন, সম্পূর্ণ জোরপূর্বক রিটকারীদের নিজস্ব সম্পত্তি ভাঙচুর করছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা আমাদের বাড়িঘর
জোরপূর্বক দোকানপাট ভাঙচুর করে। এলাকাবাসী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের আদেশের কাগজ দেখালেও তারা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী। আমি ম্যাজিস্ট্রেটকে নিজে বললাম, স্যার আপনি আইনের লোক, আপনি বেআইনি কাজ করবেন না, কারণ আমাকে 28 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এরপরে আপনি দেখেন আমি কি করি। কিন্তু উনি আমাকে শুনলো না। মহামান্য হাইকোর্ট বইলা দিছে যে আমাদেরকে ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান করা যাবে না, কিন্তু তারা বারবারই বলে যে হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা ড্রেনের নিচে ঢুকায় রাখেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এখানকার ব্যক্তিগত সম্পত্তিও অধিগ্রহণ না করে ভাঙচুর করছে সিটি কর্পোরেশন। আমাদের বৈধ কাগজপত্র আছে, উইদাউট নোটিশে সিটি কর্পোরেশন আমাদের বাড়িঘর ভেঙে দিল। এটা কি আমাদের অপরাধ? আমাদের রাস্তার টাকা দিয়ে তারা ভাঙবে। সরকারের উন্নয়নের পক্ষে আমরা, বিপক্ষে না। তবে আইন মেনেই সবকিছু হচ্ছে বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর। মেয়রের নির্দেশনায় ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা পরিচালনা করছে। তারা তো আইনগুলো ওয়াকিফ আছে, আইন সম্বন্ধে তারা তো জানা আছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আশা করি তারা যদি দরখাস্ত করে বঞ্চিত হবে না, এটা আমার বিশ্বাস। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এমপি আনার হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ধু শাহিনের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড, বলছে ডিবি। তদন্তের আগেই আনারকে অপরাধী বানাচ্ছে সংবাদ মাধ্যম, অভিযোগ কাদেরের। রহস্য উদ্ঘাটনে দুদেশ একসাথে কাজ করছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 6 ক্যাটাগরিতে 20 প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও নতুন বাজার সৃষ্টির তাগিদ। এবং প্রবাস যাত্রায় বাংলাদেশিদের পদে পদে ভোগান্তি, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে হয়রানির অভিযোগ, বিশেষজ্ঞদের উদ্বেগ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।